আপনি তো বোন মেঘ রায়। হ্যাঁ, পেশেন্ট অনেকবার খোঁজ করেছে আপনি এসেছেন কিনা। আপনার সাথে ওর নাকি কি সব কথা আছে, আপনি কি একবার দেখা করবেন ওর সাথে? না, তার দরকার নেই। ময়ূরী হয়তো এক্সাইটেড হয়ে যাবে দেখা হলে, তাতে ওর ক্ষতি হতে পারে। তার থেকে বরং হালকা একটা সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়াটাই বোধহয় ভালো। তুমি এ কথা বলছো কি করে? তুমি কি ডাক্তার নাকি? প্রয়োজন পড়লে ডাক্তার বলবেন। আপনি কি যাবেন দেখা করতে? আচ্ছা, সেটার কি কোনো প্রয়োজন আছে? নীল প্লিজ, আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়াতে চাই আর শুনতে চাই ওর কি বলার আছে। তুমি এখন আমায় আটকেও না কেন? প্লিজ নীল। নীল, ওদের দু বোনকে একটিবার দেখা করতে দাও প্লিজ। আমি তোমাকে মা হয়ে বলছি, এই অবস্থায় অন্তত ময়ূরী মেঘের কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো ওর কিছু বলার আছে, অনেক অন্যায় করেছে তো, অপরাধ বোধ থেকে হয়তো ছটপট করছে, কিছু বলতে চাইছে। ওকে একটিবার ময়ূরীর সাথে কথা বলার অনুমতি দাও নীল প্লিজ। নীল, আমি বলি কি, এখন রাগারাগি করিস না। হাজার হোক মেঘ তো ময়ূরীর বোন, ওর যদি কিছু হয়ে যায় তাহলে মেঘ কিন্তু কোনোদিনও তোকে ক্ষমা করতে পারবে না। বেশ, ঠিক আছে, তবে আমি মেঘের সঙ্গে থাকবো। আমি ময়ূরীকে বিশ্বাস করি না, ও খালি হাতেও মেঘের ক্ষতি করতে পারে। আমার ক্ষতি আর কেউ করতে পারবে না নীল। তুমি আমার পাশে আছো, বড়দের আশীর্বাদ আমার মাথায় আছে, কেউ চাইলেও আমার ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি একটু ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। ডক্টর এখন রাউন্ডে আছে, আপনি আগে পেশেন্টের সাথে দেখা করে নিন, তারপরে আপনি ডক্টরের সাথে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। সাবধানে কথা বলো। তোমরা সকলে বোধহয় ওকে আন্ডার এস্টিমেট করছো। বোধহয় আমি জানি যে কেন ও এখানে এসেছে। মানে ও এখানে কেন এসেছে তুমি জানো না? মেয়েটার এই অবস্থা দেখে তুমি কি ভাবছো? তুমি কি এতটাই পাথর হয়ে গেলে নাকি? সবটা শুনলে তোমারও সন্দেহ হবে, কিন্তু সে নিয়ে আমি কথা বাড়াতে চাইছি না। এনিওয়ে, যাও, কথা বলে এসো। কিছু হবে না বাপি, আসো। আমি একা গিয়ে কথা বলে আসি প্লিজ। একা? সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনি বলতে পারবে। এক্সকিউজ মি, আমি যান, তবে 5 মিনিটে বেশি নয়। থ্যাংক ইউ। বাইরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি কি মেঘের গলার শব্দ পেলাম? হ্যাঁ, আমি শিওর মেঘ এসেছে। আরে আমি এত কষ্ট পাওয়ার নাটক করছি আর আমার বোকা বোনটা আসবে না, সে কি হতে পারে? ডার্লিং সিস্টার, এই জন্য না তোকে আমি মাঝে মাঝে পছন্দও করি। আমি তোকে গুলি করেছি, তাও তুই কেমন ছুটে চলে এসেছিস দেখ। কি ভয়ানক মহৎ তুই মাই সিস্টার। মহৎ নাকি মহৎ সাজার ভান করিস সেটা তো আমি নিজেও বুঝি না। বাট আনফর্চুনেটলি আই এম নট দ্যাট গ্রেট। এই আক্ষেপটা আমার জীবনে যাবে না যে আর কয়েকটা ইঞ্চি নিচে আমি গুলিটা রাখতে পারলাম না। সেটা করতে পারলে আজ তোর ফুলসজ্জা না শোক সভা হতো। কেউ আসছে মনে হচ্ছে। তোর অসুস্থতা নিয়ে আমার কখনোই মনে হয়নি যে তুই ফেক করছিস। তোকে অসুস্থ দেখে আমার সত্যি খুব খারাপ লাগতো, কিন্তু বিশ্বাস কর আজ যখন নীল ভীষণ ওপেনলি বলল যে তুই নাটক করছিস, আমার একবারের জন্য মনে হলো যে হয়তো নীল সত্যি কথা বলছে। আর তারপরে আবার খারাপও লেগেছিল, মনে মনে ভাবছিলাম যে ছিছি, এটা আমি কি করে ভাবছি। তাই হয়তো এখানে আসার জন্য জেদটাও বেশি করেছি। জানি না নীল কি মনে করেছে, কিন্তু তোকে দেখার জন্য আমার অস্থিরতার মধ্যে কোনো নাটক ছিল না। আমি এত কিছুর পরেও জেনুইনলি তোর অসুখটা নিয়ে চিন্তিত। ওকে কি এখন ডাকবো? কিন্তু সিস্টারই তো বললো যে ও আমার খোঁজ করছিল। দিদিভাই, দিদিভাই, মেঘ, তুই এসেছিস? উঠিস না, এখন উঠিস না, শুয়ে থাক। এখন কেমন আছিস?
এই তো যেরকম দেখছিস, কিন্তু তুই এসেছিস আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এত কিছুর পরেও যে তুই আসবি এটা আমি সত্যি ভাবতে পারিনি। কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিল তুই আমার মুখ আর দেখবি না। এতগুলো কথা একসঙ্গে বলিস না, আবার শ্বাসকষ্ট হবে। কেন ভাবছিস আমার কথা এখনো? আমি যা করেছি তারপরও তুই আমার কথা ভাবলে আমার অপরাধ বোধ শুধু বাড়বেই মেঘ, কমবে না। চলে যা মেঘ, চলে যা। আমি তোর দিকে আর তাকাতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছা করছে। আসলে আমি ছেলে এই কাণ্ডটা করেছিলাম মরে যাওয়ার জন্যই, মরে যাব বলে। নিজে নিজে মরার সাহস হচ্ছিল না মেঘ। তাই একবার ভাবলাম অন্য কাউকে আঘাত করে যদি তারাই আমাকে শেষ করে দেয় তাহলে আর এই জীবন নিয়ে আমাকে এত যন্ত্রণা ভোগ করতে হবে না রে। বললাম না এতগুলো কথা একসঙ্গে বলিস না, তোরই কষ্ট হবে। এমনিতেই সিস্টার বলছিল তোর নাকি এবার অক্সিজেন স্যাচুরেশন কম আছে। সবাই ভাবছে আমি সেলে রিভেঞ্জ নেবার জন্য এসব করেছি, কিন্তু না মেঘ, আমি নিজেকে আহত করতে এসব করেছিলাম। ভেবেছিলাম শরীরে আঘাত পেলে হয়তো মনের আঘাতটা ভুলে থাকতে পারবো, কিন্তু মেঘ আমি যা পাপ করেছি সেটা থেকে কি এত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় বল? হয়তো আমি মরে গেলেই ভালো হতো। তুই যে কথাগুলো বলছিস সেগুলো মা বাপে শুনলে কিন্তু কষ্ট পাবে। তুই কষ্ট পাবি না মেঘ? আমি জানি তুই কষ্ট পাবি মেঘ, সেই জন্যই তো এভাবে ছুটে চলে এসেছিস তুই এখন। আমি যা করেছি তোর সাথে, তারপরে যে তুই এখানে আসবি এটা আমি সত্যি কোনোদিন ভাবিনি। তুই যে আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবি আমি এটাও কোনোদিন ভাবিনি। এখন কেমন আছিস? ভালো আছি আমি, সব ভালো। আমার কিছু হবে না রে মেঘ, আমি মরবো না মেঘ। এই মেঘ, আমি তো তোর দিকে গুলি করেছিলাম, তোর কোথাও লাগেনি তো? ওটা তো তোকে ছুঁয়ে বেরিয়ে গেছিল বল? তোর তো সেরকম চোট লাগেনি তাই তো? ওসব কথা থাক, আমি এখন ঠিক আছে। তুই কেন এলি মেঘ, কেন এলি? যে তোকে মেরে ফেলতে চেয়েছে তুই তার মুখ দর্শন করতে এলি কেন? তোর ইচ্ছে হলো আমাকে দেখার? দেখ দিদিভাই, যে কথাটা তুই এখনো পুলিশের সামনে স্বীকার করিসনি, ওখানে স্বীকার করিসনি, সেটা তুই যে আমার সামনে বলে ফেললি সেটা বোকামি হলো না? বললাম মেঘ স্বীকার, কিন্তু কেন স্বীকার করলাম সেটা আমি সত্যি জানি না। আসলে কি বলতো মেঘ, সত্যিটা তো এভাবে লুকিয়ে রাখা যায় না। আমি যেটা করেছি সেটা সাক্ষী তো মা তো সবটা দেখেছে, আর লুকিয়ে কি হবে? আর কি করেই বা লুকাবো বল আমি? আর সত্যি যদি আমি আর বেঁচে না থাকি তাহলে এই পাপের বোঝা আমি আর বাড়াতে চাই না মেঘ, তাই বলে দিলাম। ও, তাহলে তুই স্বীকার করলি যে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? মেঘ তুই চলে যা, তুই ওর সামনের থেকে চলে যা। আমি তাকাতে পারছি না তোর দিকে, আমি তোর দিকে সত্যি তাকাতে পারছি না। তুই জানিস মেঘ, ওরা আমার হাত বেঁধে রাখতে চেয়েছিল, ভয় পাচ্ছিল যে আমি কিছু একটা করে ফেলবো। মুশকিলটা কি বলতো দিদিভাই, তুই এই যে বলছিস না তুই আমার দিকে তাকাতে পারছিস না, তোর আমার দিকে তাকাতে লজ্জা করছে এক্সেট্রা এক্সেট্রা, তোর এই কোনো কথাই আজকে এখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুই সবটাই বানিয়ে বলছিস, সাজিয়ে বলছিস। আমি জানি তুই সুস্থ হয়ে যখন আবার জেল থেকে বেরিয়ে আসবি তুই আবার আমাকে মারার চেষ্টা করবি। আর এই কথাগুলো তো তুই অনেকবার বলেছিস, তাই হয়তো ক্লিশে লাগছে, কিন্তু বিশ্বাস কর আমি জানি তুই এবারে হয়তো গুলিটা আমাকে মারতে পারিসনি, ঠিক করে এম করতে পারিসনি, এটাও জানি। তার জন্য হয়তো তুই আক্ষেপও করিস। এরপর জেল থেকে বেরিয়ে তুই গুলি চালানোর হাত পাকা করবি। তুই শিওর হবি যাতে তোর টার্গেটটা নেক্সট টাইম মিস না হয়।
আমি জানি দিদি ভাই, তুই একটুও বদলাবি না, তুই একই রকম থাকবি। আসলে কি বলতো, রক্তের সম্পর্ক তো আমি বুঝতে পারি। তোকে খুব সুন্দর লাগছে মেঘ, দারুণ সুন্দর। নীল নিজেকে সামলে রাখতে পারবে না আজ মেঘ। নীলকে বেসামাল করার জন্য না আমাকে সাজতে হয় না। আর এই সাজ ব্যাপারটা জানিস তো ভীষণ ক্ষণস্থায়ী। আর আমি নীলকে কোনোদিনই রূপ দিয়ে ভোলাই না, কাউকেই না। সবাইকেই আমি ভালোবাসা দিয়ে ভুলাই, আর নীলকেও। আমি ভেবেছিলাম যে তোকেও যদি আমি আমার সবটা দিয়ে ভালোবাসি, তুইও হয়তো আমাকে ভালোবাসবি, কিন্তু এখানেই আমি হেরে গেলাম। পুলিশ বললো তুই নাকি ওখানে আবার অকারণে কার সাথে ঝামেলায় জড়িয়েছিলি। কারণ অকারণ সবাই খুবই সাদা চোখে দেখে মেঘ। আমি তো তোকে বলেছি, জানি যা করেছি কেন করেছি। আমি মরে যেতে চেয়েছিলাম মেঘ, একেবারে মরে যেতে চেয়েছিলাম। ওর বড় বড় শ্বাসটাও তো ঠিক হয়ে গেছে, এখন নর্মাল ভাবেই তো কথা বলছে। তাহলে কি বাপি ঠিক বলছিল? দিদিভাই আবার নাটক করে টেনে এনেছে এখানে আমাকে, আমার স্পেশাল ডেটা স্পয়েল করবে, এটাই ওর উদ্দেশ্য ছিল। দেখ, আজ তো আমার রিসেপশন, তোর এরকম শরীর খারাপ না হলে হয়তো আমি এখানে আসতাম না। কেন ডেকেছিলি বলতো আমায়? এই মুহূর্তে তোর ব্লাড লাগবে বলে তো আমার মনে হচ্ছে না। তোকে দেখতে ইচ্ছা করছিল মেঘ, কত ভালো হতো তাই না? আর যদি তোর এই রিসেপশনে আমিও যেতাম, সবকিছু কত ভালো হতো মেঘ। তুই ভালো থাকতিস, আমিও ভালো থাকতাম। অথচ দেখ, তোর আবার দুজনের জীবনটা নীল কিরম ভাবে মিশিয়ে দিল। একজন পুরুষ এসে আমাদের দুই বোনের জীবন নষ্ট করে দিল, তছনছ করে দিল একদম। না রে দিল ভাই, সেরকম কিছুই হতো না, বিশ্বাস কর। কেন হতো না বলতো? কারণ নীল আমাদের জীবনে আসার আগেও তো আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। তখনও কি আমরা খুব একটা ভালো ছিলাম না তো বল? তুই সব সময় চেয়েছিলি যে তুই মা বাবাকে নিয়ে একা থাকবি, কারণ কখনোই তোর পছন্দের লিস্টের মধ্যে আমি ছিলাম না। তুই সবসময় আমার ক্ষতি চেয়েছিলি। নীলের আগে তুই মায়ের মন বিষানোর চেষ্টা করেছিলি, আর তুই পেরেও ছিলি। শুধু বাপিকে পারিস না, কারণ বাপি আমাকে এক্সট্রিমলি ভালোবাসতো, তাই পারিসনি। জানিস, তোর এত এত নেগেটিভ কার্যকলাপের জন্য আমি আগে নীলকেও অনেকবার তাই করেছি। আমি বলতাম নীলকে যে তোমার জন্য দিদিভাই এগুলো করছে। কিন্তু তারপর আমি অনেক ভেবে দেখলাম, জানিস তো, যে না, আমি অকারণেই নীলকে দোষারোপ করছি। এনিওয়ে, আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল তোর এই অসুস্থতার খবরটা পেয়ে। হসপিটাল থেকে ব্লাডের জন্য ফোনও করেছিল। তখন বাপি অবশ্য বলল যে এটার দরকার হবে না, ওরা হয়তো ফর সেফটি চাইছে। আর এখন তো তোকে নিজের চোখে দেখে মনে হচ্ছে যে তুই ভালোই আছিস, তোর ব্লাডের দরকার হবে না। ভালো থাক, এটাই তো চাই। আজও তুই আমাকে ব্লাড দিতিস মেঘ, আমি তোকে মেরে ফেলতে চেয়েছি সেটা জেনেও। শুধু মেরে ফেলতে চেয়েছি সেটা বলা তো ভুল, তুই তো বললি আমি হয়তো আবার চেষ্টা করব, তাও তুই ব্লাড দিতিস। দিতাম, আমার দায়িত্বের জায়গা থেকে দিতাম, মা বাপির কথা ভেবে দিতাম। আমি কখনোই চাই না তারা সন্তান হারানোর শোকটা পান। আজকে মা কিরকম করছিল তুই জানিস না, তুই নিজের চোখে দেখিসনি। আমি ফিল করেছি একটা মায়ের যন্ত্রণা, তাই নিজের শত অসুবিধে হলেও আমি তোকে বাঁচাতাম। একটা জিনিস মাথায় রাখবি, তোর আর আমার সম্পর্কের অবস্থা যেমনই হোক না কেন, সেটা আমার দায়িত্বের ওপর কোনোদিনই এফেক্ট ফেলবে না। মহৎ হতে চাওয়াটাও একটা অসুখ, জানিস তো, আর সেটা তোর আছে। আর এই মহানতার জন্য তুই জীবনে আরো সাফার করবি। করব, তাতে তো কোনো অসুবিধে নেই। কি বলতো দিদিভাই, মানুষ চাইলেই ভালো হতে পারে। তোর কাছেও সে অপশনটা ছিল, কিন্তু তুই চুজ করিসনি।
তুই কনস্ট্যান্টলি নিজেকে অন্ধকারের দিকে নিয়ে গেছিস। ম্যাডাম আপনার 5 মিনিট কিন্তু ওভার হয়ে গেছে, এবার আপনাকে বেরিয়ে যেতে হবে, পেশেন্টের একটু রেস্ট দরকার। নীলের প্রতিটা কথা ঠিক। তুই যা করেছিস আবার আমার আজকের দিনটা নষ্ট করার জন্যই করছিস, কিন্তু আমি আমার আজকের দিনটা আর নষ্ট হতে দেব না। আমি যাই রে, রিসেপশনের ওখানে সবাই ওয়েট করছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে হবে। টেক কেয়ার অ্যান্ড মাস্কটা টেনে নিস। আবার কি আমি হেরে গেলাম তোর কাছে মেঘ? আরো একবার? আপনি প্লিজ মেঘকে আর আমার স্ত্রীকে একটু বুঝিয়ে বলুন যে ময়ূরীর কন্ডিশন যথেষ্ট স্টেবল, এত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমি তো অলরেডি সিস্টারকে বলে এসেছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সি ইজ পারফেক্টলি অল রাইট। হ্যাঁ, প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল আর স্যাচুরেশন লেভেলটা আপ ডাউন করছিল বলে আমি অবজারভেশনে রেখেছি। আর তাছাড়া এখানে সাপোর্ট সিস্টেম সব অ্যাভেলেবেল রয়েছে, আর আপনারাও তো আউট অফ রিচ নন। দরকার হলে আমরাই আপনাদের ফোন করে ডেকে আনবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ডক্টর। কি মেঘ, এবার শান্তি তো? তাহলে এবার একটু হাসো। যেভাবে এতটা রাস্তা ছুটে এলে, অবশ্য ভয়টা আমরা সবাই পেয়েছিলাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এতটা উতল হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা আমরা কিন্তু এখন গিয়ে অনুষ্ঠানটা জয়েন করতে পারি, এমন কিছু টাইম হয়নি। ডাক্তারবাবু, ময়ূরীর অসুখটা আবার বাড়বে না তো? মানে রক্ত দেওয়ার দরকার পড়বে না তো? না না, দেখুন, যা যা টেস্ট হয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি এবার ব্লাড দেওয়ার দরকার পড়বে না। ওর কপালে একটা ইনজুরি আছে ঠিকই, কিন্তু সেভাবে ব্লাড লস হয়নি। তবে ময়ূরীর ক্ষেত্রে মাঝে মধ্যে রিল্যাপস করাটা তো হঠাৎই হয়েছে, প্রায়র ইন্ডিকেশন ছাড়াই। তো সেটা যে হতে পারে তার পসিবিলিটিস তো এভাবে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? আশ্চর্য তো, এই পসিবিলিটিটা তো ওর থ্রু আউট দ্য ইয়ার 24 ঘন্টাই থাকে। এটা তো আর নতুন করে জানার কিছু নেই। হ্যাঁ, তা ঠিক। মেঘ, ওটা নিয়ে একদম ভেবো না, পজিটিভ ভাব। আর আমাদের কিন্তু এবার যাওয়া দরকার, কারণ গেস্টদের অনেকে ফেরার সময় হয়ে গেছে। একদম তাই। তুমি অনেকটা সময় নষ্ট করেছো, তুমি নীলকে নিয়ে এগিয়ে যাও। আর ডক্টর, হসপিটালকে প্লিজ একটু ইনফর্ম করে দেবেন যে যদি মেঘের সঙ্গে যোগাযোগ করার হয় সেটা যেন আমার থ্রু দেওয়া হয়। আর ওর একটা স্পেশাল দিন তো আজকে জীবনের। হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ডক্টর। প্রফেসর রায়, বলুন। আপনাদের কিন্তু থাকার দরকার নেই, আপনারাও চলে যেতে পারেন। দাদা আপনারা প্লিজ আমাদের সঙ্গে রিসেপশনে জয়েন করুন, আমরা কিন্তু আশা করে আছি। আসলে আজকে একটু টায়ার্ড ফিল করছি, এতে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারলে বোধ হয়। না না, আমি জোর করছি না, সত্যি তো আপনাদের ওপর দিয়ে যা ধকল গেল। অনিন্দ, বাড়ি যেতে হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। তুমি তো নিজেই শুনলে ভালো আছে ময়ূরী, এখন বসে থাকার কি দরকার? আছে দরকার, তুমি বুঝবে না। তোমাদের কারোর কোনো চিন্তাই নেই ময়ূরীকে নিয়ে। অনিন্দ, ও কিন্তু শুধুই একজন ক্রিমিনাল নয়, আমাদের মেয়ে অনিন্দ, আমাদের বড় মেয়ে, বড় সন্তান, সেটা তুমি ভুলে যেও না। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও। নীল, ভেরি সরি এইভাবে বিব্রত করবার জন্য। ইটস ওকে আঙ্কেল। এক্সকিউজ মি, হ্যাঁ আমি একটু রাউন্ডে যাব। শিওর শিওর শিওর। শুনুন না, আপনার সঙ্গে আমার একটু আলাদা করে কথা আছে, আপনার কি সময় হবে? হ্যাঁ, আপনি বরঞ্চ আমার কেবিনে আসুন। আচ্ছা, তোমার এখন ওনার সাথে কি দরকার বলো তো? তুমি রিসেপশনে যাবে না? কটা বাজে দেখেছো? হ্যাঁ সত্যি, বাড়ি থেকে কিন্তু অলরেডি অনেকগুলো ফোন এসে গেছে। আর দেখো, তুমি না গেলে মা কিন্তু কিচ্ছু মুখে দেবে না। কাকুমণি, জাস্ট এই কাজটা সেরেই চলে যাব। নীল প্লিজ, একটু দরকার আছে। ঠিক আছে, কিন্তু আমি যেতে পারি তোমার সঙ্গে? এসো। হ্যাঁ চলো, কিন্তু যা কথা বলো তাড়াতাড়ি বলবে কিন্তু। চলো। আরে ম্যাড, এসব তুমি কি বলছো? নীল, আমি প্রশ্নটা ওনাকে করেছি, আমার ওনার মতামত জানাটা দরকার। আপনি সত্যি আমার মতামত জানতে চাইছেন মিসেস মেঘ গাঙ্গুলি? তাহলে বলি, উত্তরটা কিন্তু নেগেটিভই হবে। কিন্তু কেন ডক্টর? তার কারণ উনি ডক্টর, উনি যেটা ঠিক বুঝেছেন সেটা বলেছেন। তুমি তোমার প্রশ্নের উত্তর তো পেয়ে গেছো, এবার ওঠো, চলো এখান থেকে। সরি ডক্টর, আমি আমার ডাউট ক্লিয়ার না হওয়া অবধি এখান থেকে যেতে পারবো না। আপনি আমায় প্লিজ বলুন না যে আমি যেটা বললাম সেটা অসম্ভব কেন। এ আপনি কি বলছেন? আর এভাবেও তো সম্ভব নয়। আর আপনি কেন একটা সামান্য বিষয় নিয়ে টেনশন করে বিষয়টাকে এত কমপ্লিকেটেড করছেন? আমি তো বললাম সি ইজ অ্যাবসলিউটলি অল রাইট। সিরিয়াসলি মেঘ, আমার না মাথায় ঢুকছে না, তুমি এরকম একটা অদ্ভুত প্রস্তাব কেন ওনাকে দিচ্ছ? আরে বাবা, তোমার নিজের শরীরের কথাটা তো ভেবে দেখবে। মেঘ, আজকে তোমার রিসেপশন,
নিজের ভালো সময়টা কেন নষ্ট করবে বলো তো? প্রস্তাবটা অদ্ভুত কেন হতে যাবে নীল? আচ্ছা, ওদের তো ব্লাড ব্যাংক আছে, সেখানে তো অনেকেই ব্লাড ডোনেট করে, সেখানে তো নিশ্চয়ই ব্লাড প্রিজার্ভ করা হয়। তো আমি যদি 1 ইউনিট ব্লাড ডোনেট করে যাই তাতে অসুবিধাটা কি? কেন করবে? তোমাকে কি কেউ বলেছে যে ব্লাড লাগবে? আচ্ছা, তুমি তো নিজে ময়ূরীর সঙ্গে দেখা করে কথা বলে এলে, ওকে দেখে কি তোমার মনে হয়েছে যে ওর বাড়াবাড়ি হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, চান্স নেই, কিন্তু আমি চান্স দিতেও চাই না। তুমি তো জানো ডক্টর বলেছে যে দিদিভাইয়ের অসুখটা রিল্যাপস করে। ওর কোনো রকম কোনো মেন্টাল এক্সশন হলে বা বেশি খাটাখাটনি হলে ওর এরকমটা আবার হতে পারে। আচ্ছা ধরো দিদিভাইয়ের আজ রাত্রিরে আবার রিল্যাপস করলো, তখন তো আমাকেই ছুটে আসতে হবে, যে করে হোক আসতে হবে। মা যেই ভয়ে আমার কাছে ছুটে গেছিল সেই ভয়টা যে আমারও নেই এটা কিন্তু বলতে পারবো না আমি। নীল, আমার থেকে ভালো দিদিভাইকে আমি আর মা ছাড়া কেউ চেনে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। যদি কিছু হয় তখন ব্যবস্থা করা যাবে। দেখো, আমাদের বাড়িতে এতগুলো লোক, আমাদের বাড়িতে 3 জন ডক্টর, এই হসপিটালে এত ডক্টর, এটা কেউ সামাল দিতে পারবে না। আর তুমি এখন থেকে এত ভয় কেন পাচ্ছ? আচ্ছা তুমি বলো না, ময়ূরীর অবস্থা যদি আনস্টেবল হতো সেটা কি এখন থেকে বোঝা যেত না? আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আমরা কাল সকালবেলায় এখানে আসবো, একবার দেখে যাবো ময়ূরীকে। ডক্টর প্লিজ একটু ওকে বোঝান না। আমারও মনে হয় সেটাই ঠিক। এরকম ইন অ্যান্টিসিপেশন ব্লাড দেওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া আমি এটাকে রেকমেন্ডও করব না। দেখুন, আমরা তো ডাক্তার, রক্তের প্রয়োজনীয়তার কতটা সেটা কিন্তু কোনো ক্রাইসিসের সময় আমরা টের পাই। আর ব্লাড ডোনেট করলেই তো হয় না, সেটা প্রিজার্ভ করার একটা নিয়ম আছে, সময়সীমা আছে। আর কোনো প্রয়োজন ছাড়া আপনি আপনার নিজের রক্ত নষ্ট করতে চাইছেন কেন? ডক্টর, প্রয়োজন ছাড়া আমি কিছুই বলছি না। আচ্ছা ধরুন, এমনও তো হতে পারে যে আজ রাতে আমি আউট অফ স্টেশন গেলাম, আর আমার দিদিভাই যে কিনা অলরেডি হসপিটালে ভর্তি, তার যদি হঠাৎ করে ব্লাডের দরকার হয় তখন? সেই জন্যই তো আমি ব্লাডটা দিয়ে যেতে চাইছি। আমরা তো কোথাও যাচ্ছি না মেঘ, আমরা থাকবো, এখানেই থাকবো, আশেপাশেই থাকবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুই যখন গেছিলে ময়ূরের সঙ্গে দেখা করতে, ও কি তোমাকে কিছু বলেছে? এই ব্লাড দেওয়ার কথা কি ও বলেছে? না, ও কেন বলবে? ডক্টর বলছেন ব্লাড দেওয়ার দরকার নেই, ময়ূরী কিছু বলেনি। এদিকে তুমি নিজে এরকম একটা অবাস্তব কাজ করতে চাইছো।